আজকে সকালে ঘুমটা ভাঙলো একটা অদ্ভুত ফোন কলে। ভদ্রলোকের ফোনটা তুলতেই একদম রাগী গলায় প্রথম প্রশ্নটা তিনি করলেন যে, আপনাকে দেখে তো মনে হয় পড়াশোনা জানা লোক, শিক্ষিত মানুষ। আপনি এরকম দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন কেন? তারপর মিনিট ৪৫ কথা হলো। দুজনের সেই কথোপকথনের শেষে সেই ভদ্রলোক যখন ফোনটা রাখছেন, তখন তার শেষ কথা হচ্ছে যে, যদি সত্যিই এটা হয়, তাহলে আমার পূর্ণ সমর্থন আছে। এবার এই ভদ্রলোকের ফোনের কথা বলে আমি প্রতিবেদনটা করছি কেন? তার কারণ হচ্ছে, কালকে একটা বিশেষ বিষয়ে আমি পড়াশোনা করছিলাম এবং শুতে শুতে প্রায় ভোর 4:30 হয়ে গিয়েছিল। সেই জন্য একটু বেশ বেলা অবধি ঘুমোচ্ছিলাম এবং যাতে পড়াশোনায় কোনো ডিস্টার্ব না হয়, ফোনটা সাইলেন্ট করে আমি সাইডে রেখেছিলাম। শুতে যাওয়ার আগে যখন ফোনটা চেক করছি, দেখি সেই ভদ্রলোক আমাকে ফোন করেছেন অন্তত 10 বার, এবং স্ক্রিনে যে নামটি দেখা যাচ্ছে সেটি একটি মুসলিম নেম। স্বাভাবিকভাবেই বুঝলাম যে খুব দরকার রয়েছে, সেই জন্যই এতবার করে ফোন করছেন। আর আজ সকালে যখন ঘুম চোখে রয়েছি, ঘুম তখনও সম্পূর্ণ হয়নি, তার ফোনটা আসার ফলে আমি সেই ঘুম চোখেই ফোনটা নিলাম এবং তার সঙ্গে দীর্ঘ কনভারসেশন করলাম। এবং কনভারসেশন শেষে তার যে উপলব্ধিটা হলো, সেই জায়গা থেকে আমি উপলব্ধি করলাম যে এই রাজ্যের মুসলিম মানুষকে শুধুমাত্র ক্ষুদ্র রাজনীতির জন্য ঠিক কিভাবে ভুলটা বুঝিয়ে রাখা হয়েছে। তাদের এই ভুলটা যদি ভেঙে যায়, তাহলে তাদের মঙ্গল তো হবেই, দেশেরও মঙ্গল হবে। আর সেই জন্য এই যে ৪৫ মিনিটের কনভারসেশন হলো, সেই পুরোটা তো বলা সম্ভব নয়। তার মধ্যে চোখা চোখা যে মেন মেন প্রশ্নগুলো ছিল, সেগুলো আমি সবার জন্য আলোচনার জন্য, এবং আমার উত্তরটা ঠিক কী ছিল সেটাই আপনাদের সামনে তুলে আনছি। এবং এই জায়গা থেকে আপনারাই বিচার করে দেখুন যে সত্যিই এই রাজ্যের সংখ্যালঘু সমাজকে, এই রাজ্যের মুসলিম ভাই বোনদের ভুল বুঝিয়ে রাখা হচ্ছে কিনা, এবং যে উত্তরগুলো দিয়েছি তার মধ্যে আমি কোনো কথার চাতুরি করেছি কিনা। প্রথমেই যে ঘটনাটা হলো, যার পরিপ্রেক্ষিতে কোশ্চেনটা উঠে এলো যে ওয়াকফ বিল কি, তার কারণ হচ্ছে, কালকের একটা আমি ভিডিও করেছিলাম যেখানে ওই সংখ্যালঘু সমাজের একটা বিশাল জমায়েত হয়েছিল কলকাতায়। এবং সেই জমায়েতে আসার সময় সাঁতরাগাছিতে একটা ভিডিও ফুটেজ আমি দেখিয়েছিলাম, যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু মুসলিম ছেলেপিলে পুলিশের সামনেই একটা গাড়িতে, যেখানে হর হর মহাদেব লেখা রয়েছে, মহাদেবের কপালে টিকা রয়েছে, সেখানে লাথি মেরে ভেঙে দিচ্ছে এবং পুলিশ দাঁড়িয়ে আছে। ওই ভদ্রলোকের প্রশ্ন ছিল যে, এই ফুটেজটা দেখাচ্ছেন কেন? এতে তো দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এখানে তার আগের ঘটনা আপনি দেখাচ্ছেন না কেন? আমি বললাম, আগের ফুটেজ আমার কাছে নেই। আপনার কাছে যদি ফুটেজটা থাকে আমাকে দিন, আমি অবশ্যই করে সেটা দেখাবো, যদি তাদের উপর অন্যায় হয়ে থাকে। কিন্তু অন্যায় যেটাই হয়ে থাকুক না কেন, কেউ কি এই দেশে, এই রাজ্যে আইন নিজের হাতে তুলে নিতে পারে? পুলিশ তো পাশেই ছিল, সেখানে কমপ্লেন করেনি কেন? তখন তার জবাব ছিল, আরে এখানে যে ওয়াকফ বিল নিয়ে যা জিনিস হচ্ছে, মুসলমানদের উপর যা অত্যাচার হচ্ছে, মুসলমান সমাজ তো এখন ক্ষেপে থাকবেই। তাদের তাদের ব্যাপারগুলো, একটু আবেগের জায়গাগুলো দেখতে হবে। কেন ওয়াকফ বিল নিয়ে কি হচ্ছে? আপনি ছিলেন কালকের প্রোটেস্টে? তিনি বললেন না, তিনি কালকের প্রোটেস্টে ছিলেন না। কিন্তু এই ওয়াকফ বিল নিয়ে যেটা হচ্ছে, সেটা এই মুসলিম সমাজের উপর চূড়ান্ত অন্যায় হচ্ছে। এবং এই ওয়াকফ বিল বিরোধী যে আন্দোলন পশ্চিমবঙ্গে হচ্ছে, তাতে তার পূর্ণ সমর্থন রয়েছে। আমি তখন পাল্টা প্রশ্ন করি যে, এই ওয়াকফ বিলটা কি, আপনি কি বুঝেছেন? যেটা লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে, যেটার আপনি প্রতিবাদ করছেন। প্রতিবাদ করার তো একটা জায়গা আছে। কেন আপনি প্রতিবাদ করছেন? এই ওয়াকফ বিলটা কি? তিনি বললেন, এই বিলের ফলে মুসলিম সমাজে যা কিছু রয়েছে, সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, কবরস্থান হোক, সমস্ত কিছু কেড়ে নেবে মোদী সরকার, এবং এবং সেই জায়গা থেকে মুসলমানদের ঘর থেকে বার করে দেবে। সেই জন্যই এই ওয়াকফ বিল নিয়ে এত প্রতিবাদ হচ্ছে। তখন আমি পাল্টা প্রশ্ন করলাম যে, আপনি কি ওয়াকফ বিল যেটা পাস হয়েছে সেটা দেখেছেন? কোথায়, কোন ক্লজে লেখা আছে যে মুসলমানদের হাতে থাকা সমস্ত মাদ্রাসা, মসজিদ, সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে? কোথায় লেখা আছে? তখন তিনি সারেন্ডার করলেন, বললেন, না আমি পড়ে দেখিনি। আমার কাছে ইনফরমেশন এটাই আছে, তো এটা হলে প্রতিবাদ হবে না। আপনি আমাকে বলুন ওয়াকফ বিলটা কি। আমি তখন তাকে একটা কথাই বললাম যে, দেখুন, ওয়াকফ বিলের কোথাও এরকম কোনো কথা লেখা নেই যে মুসলমান সমাজের যেটা উপাসনা স্থল, বিশেষ করে মসজিদ বা তাদের কবরস্থান, তাদের পড়াশোনার জায়গা, মাদ্রাসা কেড়ে নেওয়া হবে, এরকম বিলে কোনো রকম কোনো ক্লজ নেই। এই জায়গাটা বেসিক্যালি একটা প্রপার্টি অ্যাক্ট, এবং সেই প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী আজকে ওয়াকফ বোর্ডকে এই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, এবং সেটাও রাজনীতির জন্য, যে তোমরা গিয়ে যে কোনো সম্পত্তিতে হাত রেখে বলবে এই সম্পত্তিটা আমার। তার জন্য কোনো রকম কোনো প্রুফ তোমাকে দিতে হবে না, এই সম্পত্তিটার সাথে সাথে ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। এবার যে মানুষটার সম্পত্তিটা নিয়ে নেওয়া হলো, তার কাছে যদি বিচার করার কোনো জায়গা থাকে, সেটাও ওয়াকফেরই অন্তর্গত একটা সংস্থা রয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই সংস্থা কোনো কিছু খতিয়ে দেখে না। এবং এই যে প্রপার্টিটা নিয়ে নেওয়া হচ্ছে ওয়াকফের নামে, সেই প্রপার্টিটা
আলটিমেটলি কিন্তু কোনো রকম কোনো কাগজ দেখাতে হচ্ছে না। তাহলে এই জায়গাটা কি সঠিক? ধরুন এরকম কোনো আইন আছে যে আইনে বলা হচ্ছে আপনি মুসলিম, আপনার মুসলিমের সম্পত্তি, সেখানে গিয়ে যে কেউ হাত রাখবে, হাত রেখে বলবে সেই সম্পত্তি তার হয়ে গেছে। আপনি বেঘর, কাল থেকে কি করবেন, কোথায় থাকবেন, কি খাবেন কেউ জানে না। সেটা কি সঠিক? যদি সত্যিই ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয় এবং সেটার প্রুফ থাকে, তার মানে ডকুমেন্টস থাকবে, সেই ডকুমেন্টস প্রডিউস করা হবে। এবার সেখানে বিচার ব্যবস্থা বিচার করে দেখবে। হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়ার জায়গা থাকবে। সেখানে যদি বিচার হয়, সত্যিকারের কাগজ থাকে, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, পৃথিবীর যে প্রান্তে হোক, সেখানে গিয়ে এটা প্রমাণিত হবে এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি এবং সেই সম্পত্তি চলে যাবে ওয়াকফ বোর্ডের কাছে। কিন্তু যদি কেউ প্রমাণ করতে না পারে, তাহলে যার সম্পত্তি তাকে তো জোর করে বেঘর করা যায় না। এটাই আইনে বলা আছে। ২ নম্বর জায়গা, এখানে আরেকটা প্রশ্ন তিনি করলেন যে এই যে অমুসলিমদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওয়াকফ বোর্ডে, তার ফলে আমরা নামাজ পড়বো কি পড়বো না, রাস্তায় পড়তে পারবো, এই সমস্ত কিছু অধিকার কেড়ে নেওয়া হবে। আমি বললাম এই কথাটাও সম্পূর্ণ ভ্রান্ত। আমি প্রতিটা ক্লজ পড়ে দেখেছি, পুরো আলোচনাটা দুদিনের আমি শুনেছি, সেখানে এরকম কোথাও কোনো কথা বলা নেই আপনাদের যে ধর্মাচরণের জায়গা আছে সেখানে কোনো অমুসলিম ঢুকে যাবে, সেখানে সম্পূর্ণরূপে মুসলিমরাই থাকবেন। এই যে ওয়াকফ বোর্ডটা হচ্ছে প্রপার্টি ম্যানেজমেন্ট, এবং এখানে ২০০৬ সালে সাচার কমিটির রিপোর্ট বলছে যে ওয়াকফের হাতে যে সম্পত্তি আছে, মানে আজ থেকে ২০ বছর আগে, সেই সম্পত্তি যদি সঠিকভাবে সেটার বিচার করা যায় এবং সেটাকে সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে ১ বছরে এই ওয়াকফ বোর্ডের প্রপার্টি থেকে অন্তত ১২,০০০ কোটি টাকা রেভিনিউ জেনারেট হতে পারে। আর ওয়াকফ বোর্ড কত রেভিনিউ জেনারেট হয় জানেন? ১৬৩ কোটি টাকা। এটা গভর্নমেন্ট বলছে। এবং এই ২০ বছরে ওয়াকফ সম্পত্তির পরিমাণ সাচার কমিটির রিপোর্ট বেরোনোর পর থেকে প্রায় দ্বিগুণ হয়ে গেছে, বাজার মূল্যও বেড়েছে। কিন্তু তা সত্ত্বেও ওই ১৬৩ কোটি টাকা থেকে এখন ইনকাম দেখানো হয় ১৬৬ কোটি টাকা। কিভাবে জানেন? আপনাদের এক মৌলবীর ভিডিওই আমি কিছুদিন আগে এক প্রতিবেদনে দেখিয়েছিলাম। তিনি পরিষ্কার এক্সাম্পল দিয়ে বলেছেন, হায়দ্রাবাদের ধরুন একটি ফ্ল্যাট আছে যার ভাড়া ২৫,০০০ টাকা, কিন্তু তাই কলমে ২৫,০০০ টাকাই নেওয়া হয়। আর যেটা চুক্তিতে দেখানো হয় ২,২৫০ টাকা বা ২,৫০০ টাকা। এই ২,৫০০ টাকা ওয়াকফের ইনকাম, যেটা মুসলিম সমাজের ভালো হওয়ার জন্য যাবে। আর বাকি যে ২,২২,০০০ টাকা রয়েছে সেটা ওই ওয়াকফ বোর্ডে যিনি বসে আছেন নিজের পকেটে ঢুকিয়ে দেন। আপনাদের মৌলভী সাহেব এই জায়গাটা করছেন। এখন সেখানে যদি একটা নজরদারি কমিটি থাকে এবং এই যে যারা নিজেদের পকেটের উন্নয়নটা করে ফেলছেন সেই জায়গাটা ধরে ফেলে, গতকালই বেরিয়েছে, আনন্দবাজারে বেরিয়েছে, এই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ সাংসদ, বিধায়ক, কাউন্সিলর সবার নাম এসেছে, যারা এই ওয়াকফ বোর্ডের সম্পত্তিগুলো নিজস্ব সম্পত্তি হিসেবে ব্যবহার করছে এবং সেখান থেকে কোটি কোটি টাকা তারা কামাই করছে। এই অভিযোগ গোয়েন্দা রিপোর্টে এসেছে। সত্যিই কি ওয়াকফ বোর্ডের সম্পত্তি কিছু বিশেষ মন্ত্রী, শান্ত্রী, কাউন্সিলর, শাসক দলের লোক তাদের উন্নয়নের জন্য, নাকি প্রকৃত গরিব মানুষের, গরিব মুসলিমের উন্নয়নের জন্য? আজকে যদি একজন অমুসলিম সেখানে থাকে, যিনি আবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এই ধরনের লেভেলে থাকবেন, এরকম নয় বেছে বেছে হিন্দুকে সেখানে বসিয়ে দেওয়া হবে, তারা যদি দেখেন যে আপনার পাশের ফ্ল্যাটটার মূল্য হচ্ছে ২৫,০০০ টাকা ভাড়া আর এইখান থেকে আসছে ২,৫০০ টাকা, বাকি টাকা ঝেড়ে দিচ্ছে, সেইটা না করে প্রকৃত ২৫,০০০ টাকা ভাড়াটা নিয়ে আসে এবং সত্যি আজকে যা রেভিনিউ জেনারেশনের জায়গা হয়েছে, ওয়াকফের কাছে যা সম্পত্তি আছে, বছরে ৪০,০০০ কোটি টাকা সেখান থেকে রেভিনিউ জেনারেট হতে পারে এবং সেই টাকাটা কোনো সাধারণ হিন্দুর কাছে বা অন্য কোনো মানুষের কাছে যাবে না। কার কাছে যাবে? যারা আপনারা রয়েছেন মুসলিম মানুষ, গরিব সমাজের মানুষ, তাদের উন্নয়নের জন্য যাবে। তাহলে সরকার যদি এই পন্থা নিয়ে আসতে চায়, কোথায় অন্যায়টা হয়েছে? কোথায় এখানে লেখা রয়েছে যে ওয়াকফ বিল মানেই মাদ্রাসা, মসজিদ সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে? তিনি তখন বললেন, না, আমাদের যারা বোঝাচ্ছেন তারা তো এই কথাই বলছেন। আমি বললাম, একটাই কাজ করবেন, পরের বার যখন বোঝাতে আসবেন না, আপনি বলবেন যে ওয়াকফ বিলটা দেখান এবং দেখিয়ে দিন কোন খাতে এই কথাটা লেখা আছে যে সমস্ত কিছু নিয়ে নেওয়া হবে। যেসব সম্পত্তির ডিসপিউট নেই সেগুলো ওয়াকফ বোর্ডেরই থাকবে, কিন্তু এরকম যেসব সম্পত্তির ডিসপিউট হয়ে গেছে সেই সম্পত্তিগুলোর কাগজগুলো খতিয়ে দেখা হবে এবং সেই কাগজ খতিয়ে যদি দেখা যায় এগুলো ওয়াকফ বোর্ডের সম্পত্তি, তাদের কাছেই থাকবে। যদি দেখা যায় যে না, এটা কেউ ওরকম মাঝখানে বসে থেকে নিজের উন্নয়নের জন্য ওয়াকফ বোর্ডকে ঢাল করে এটা জোর করে নিয়ে নিয়েছিল, যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে কি এটা মুসলিম সমাজের জন্য বা ওয়াকফ বোর্ডের জন্য সম্মানজনক জায়গা হচ্ছে? এটা জমি মাফিয়ার মতো কাজ হচ্ছে না? সেই জায়গাটা রোখারই ব্যবস্থা করা হয়েছে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। তিনি বুঝলেন পুরোটা, কিন্তু বোঝার পর তিনি একটা বাউন্সার ছাড়লেন।
তিনি সেখান থেকে সরাসরি রাজনীতির কথায় চলে এলেন। তিনি বলছেন যে দেখুন, যাই বলে নিন, এই রাজ্যে দিদি সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন করছেন। এখানে যদি বিজেপি আসে তাহলে সব মুসলিমকে পাকিস্তান বাংলাদেশে তাড়িয়ে দেবে। তাহলে আমরা কেন বিজেপিকে ভোট দেবো? কেন বিজেপির কথা বলবো? বিজেপি যেটা করবে সেটারই অপোজ করব। আবারও বললাম যে ভারতবর্ষের কতগুলো রাজ্যে বিজেপি আছে। ভারতবর্ষের কেন্দ্রে কোন দলটা ক্ষমতায় আছে? বিজেপি। আজকে যেরকম ওয়াকফ বিল করে দিয়েছে, ওয়াকফ অ্যাক্ট হয়ে গেছে, ৩৭০ ধারা অবলুপ্ত করে দিয়েছে, ৩ তালাক তুলে দিয়েছে, এই মোদী সরকারই করেছে। তারা যদি আইন প্রণয়ন করে তাহলে সেটা আটকানোর ক্ষমতা কারণ নেই। ৩৭০ ধারা অবলুপ্ত বা ৩ তালাক তুলে দেওয়া, এগুলো কোনো একটাও পশ্চিমবঙ্গ সরকার আটকাতে পেরেছে? কেন্দ্র সরকার যখন আইন করেছে তারা পাশ করিয়ে নিতে পারবে, পশ্চিমবঙ্গ সেটা ইমপ্লিমেন্ট হবে। তাহলে কেন্দ্রে যখন বিজেপি আছে, তারা যদি চায় এই রাজ্যের মুসলমান তাদের বাংলাদেশ পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, তারা আইন নিয়ে আসবে। সেই আইন থেকে আলাদা করে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করার সঙ্গে কি সম্পর্ক রয়েছে? তারা তো সেই আইনের ফলেই কোনো মুসলমানকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। কিন্তু আজ অব্দি সেরকম আইন কিছু এসেছে? এই কথা ছেড়ে দিন, ভারতবর্ষের কতগুলো রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেই সব রাজ্যে কি মুসলমান নেই? সেই সব রাজ্যের কোথাও একটা ঘটনাও কি দেখতে পেয়েছেন যেখানে বিজেপি এদেরকে পাকিস্তান বা বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছে? তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে কেন? একবারও বিজেপি কোথাও বলেছে আমরা এলে এদেরকে তাড়িয়ে দেবো? হ্যাঁ, কাদেরকে তাড়ানো হবে সেটা বিজেপি আসুক চাই না আসুক, যদি এনআরসি ইমপ্লিমেন্ট হয় সেটা হবেই। এই মুসলিমদের নাম, যারা ভারতীয় মুসলিম তাদের নাম খারাপ করার জন্য বহু অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা ঢুকে গেছে, এবং তারাই সব কিছু এইখানে দস্যিপনা করে যাচ্ছে, যাতে করে এখানকার ভারতীয় মুসলিমদের নাম খারাপ হচ্ছে। তাদেরকে চিহ্নিতকরণ করা হবে। আপনি বলুন, তারা দেশের ভালো করছে না খারাপ করছে? তাদেরকে রাখা উচিত না দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত? চুপ করে গেলেন। আর আপনি বলছেন দিদি সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন করছেন। কি উন্নয়ন করেছেন? তার মন্ত্রিসভায় সর্বোচ্চ স্তরে কতজন মুসলিম মুখ আছেন? তার দলে সর্বোচ্চ স্তরে কতজন মুসলিম মুখ আছেন? এই যে রাজ্যে সরকারি চাকরি হয়, এই যে ২৬,০০০ চাকরি গেল, এখানে কি এরকম কোনো ব্যাপার হয়েছে যে মুসলিমদের চাকরি যায়নি, শুধুমাত্র হিন্দুদের চাকরি গেছে? এই চাকরিটা গেছে কার জন্য? দুর্নীতির জন্য। দুর্নীতিটা করেছে কে? আজকে সরকারি চাকরি বলুন, বেসরকারি চাকরি বলুন, আলাদা কোনো রকম কোনো এক্সট্রা ফেসিলিটি দিয়েছে? তাহলে দিদি সংখ্যালঘুদের উন্নয়ন করছেন, বিজেপি এলে সেটা করবে না, এরকম জায়গা আপনার কেন মনে হচ্ছে? কোনো উত্তর তিনি দিতে পারলেন না। চলে গেলেন পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা হচ্ছে, মোদির জামানায় ভারতীয় মুসলিমরা খুব খারাপ আছেন, তাদের উপর চূড়ান্ত অন্যায় করা হচ্ছে, এবং তার এক্সাম্পল দিতে গিয়ে বিভিন্ন রাজ্যে যখন পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাচ্ছেন, তখন সেই জায়গায় গিয়ে বেশ কিছু শ্রমিকের মৃত্যু হয়েছে যারা ধর্মে মুসলিম, তাদের কথা তিনি উদাহরণ তিনি বললেন। বললাম হ্যাঁ, একটা মৃত্যু ও দুর্ভাগ্যজনক, সেই নিয়ে কিছু বলার নেই। কিন্তু কোনো রাজ্যে যখন কাজ করতে যাচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেগুলো তো বিজেপি শাসিত রাজ্য। ধরুন গুজরাটে গেছে, ধরুন উত্তরপ্রদেশে গেছে, এগুলো কি বিজেপি শাসিত রাজ্য না? রাজ্য নয়, বিজেপি শাসিত রাজ্য। তাহলে এই রাজ্যে যখন কেউ পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছেন, কি এই প্রশ্ন করা হচ্ছে আপনি মুসলিম, চলে যান পশ্চিমবঙ্গে ফেরত, এখানে কোনো কাজ করতে দেবো না? একবারও এই প্রশ্ন কোথাও শুনেছেন? কত মুসলিম যুবক, বিশেষ করে মালদা মুর্শিদাবাদ এই অঞ্চলের যুবক, যারা আহ, সংখ্যালঘু, যারা মুসলিম, তারা এইসব রাজ্যে গিয়ে কাজ করছেন, তারা সেখানে গিয়ে শুধু মুসলিম হওয়ার জন্য অত্যাচারিত হচ্ছেন, টাকা পাচ্ছেন না, এরকম কোনো জায়গা দেখছেন? বললেন না। আচ্ছা, মোদির জামানায় ভারতীয় মুসলিমরা খুব খারাপ আছে বলছেন। একটা উদাহরণ দেখান, কেন্দ্র সরকার কোনো কিছু প্রপোজাল নিয়ে এসছে, কিছু স্কিম নিয়ে এসছে। উজ্জ্বলা গ্যাস যোজনা, ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত অভিযান যেটাকে নির্মল বাংলা বলে চালিয়ে দেয় এখানে, বা গ্রামীণ সড়ক যোজনা। তো এরকম কোন প্রকল্পে মোদী সরকার কি এরকম কথা বলেছে যে যেসব জায়গায় হিন্দুরা আছেন বা যারা হিন্দুরা আছেন তাদের জন্য আমরা এই প্রকল্পটা করছি, কোনো মুসলিম এই প্রকল্পের সুবিধা পাবেন না? বলেছেন? আজ অব্দি বলেছেন একটা এরকম প্রকল্প দেখান। এটা ভারতবাসীর জন্য করা হচ্ছে, যারা যারা এলিজেবল ক্রাইটেরিয়া মেনটেন করবেন প্রত্যেকে এটা পাবেন, এই কথাই তো বলেছেন। তাহলে মুসলিমদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, এই জায়গাটা আপনি কিভাবে বলছেন? এবার তিনি প্রশ্ন করলেন, তাহলে পশ্চিমবঙ্গের যে ফান্ডটা আটকে দিয়েছে, না এরকম কি হয়েছে যে পশ্চিমবঙ্গে যখন ফান্ডটা আটকে দিয়েছে বা পশ্চিমবঙ্গে যখন ফান্ডটা আসছিল, যে এই মুসলিম এরা তো আমাদের ভোট দেয় না, কাজ করো, এদের জন্য আবাস যোজনার কোনো টাকা পাঠাবে না, যেসব গ্রামে মুসলিম বেশি আছে সেখানকার রাস্তা তৈরি করবে না, তাদের ওই স্বচ্ছ ভারত অভিযানের বাথরুম দেবে না,
এরকম করেছে, বা যখন টাকাটা আটকে দিয়েছে তখন এরকম বলেছে যে হিন্দুদের টাকাগুলো ছেড়ে দাও, কিন্তু মুসলিম বেটা ওরা আমাদের তো ভোট দেয় না, মুসলিমদের টাকাগুলো দিও না, যাদের যাদের নাম আবাস তালিকায় উঠেছে মুসলিম নাম আছে তাদের জন্য 1 পয়সা পাঠাবে না, কিন্তু হিন্দুগুলোর টাকা দিয়ে দাও। মোদী সরকার এরকম কিছু করেছে? বললো না। তাহলে টাকাটা কিসের জন্য আটকে গেছে? মোদী সরকার টাকা পাঠাচ্ছিল, সেই টাকাটা চুরি হয়ে যাচ্ছিল। কারা চুরি করছিল জানেন আপনি? এবার সেটার যখন হিসেব চাওয়া হয়েছে, এই সরকার বলছে আমরা হিসেব দেবো না, ফলে সেই জায়গা থেকে আটকে গেছে। তাদের দুর্নীতির জন্য কারা হিসেব না দেওয়ার জন্য আটকে গেছে? এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার আছে? তিনি বললেন না। এবার তিনি একটা কার্যত আমাকে ইয়র্কার ছেড়ে দিলেন। তিনি বললেন যে সবই মেনে নিলাম, কিন্তু তারপরেও বিজেপিকে কেন ভোট দেবো? বিজেপির যে 240 জন এমপি রয়েছে তার মধ্যে একজনও তো মুসলিম নেই। বিজেপি একটা মুসলিম বিরোধী পার্টি। আমি বললাম বেশ, আপনার কথা মেনে নিলাম, 240 জনের মধ্যে একজনও এমপি নেই যিনি মুসলিম, খুব ভালো কথা। কিন্তু আমাকে বলুন তো, 2019 সালে হুমায়ুন কবির, মাহফুজা খাতুন, এদেরকে বিজেপি টিকিট দিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে। আমি অন্য রাজ্যের কথা ছেড়ে দিচ্ছি, দিয়েছিল তো? হ্যাঁ। একটা মুসলিমও কি এদেরকে ভোট দিয়েছিলেন আপনারা? যে ঠিক আছে, বিজেপি এগিয়ে আসছে, বিজেপি এদেরকে প্রার্থী করছে, সেই জায়গা থেকে আমরা এদেরকে ভোট দেবো, কারণ আমাদের সংখ্যালঘু সমাজের, আমাদের মুসলিম সমাজের প্রতিনিধি হিসেবে এরা যাচ্ছেন। একজনও তো কেউ ভোট দেননি। অথচ এই মাহফুজা খাতুন যখন সিপিএম এ ছিলেন আপনারা মুসলিমরা ভোট দিতেন। এই হুমায়ুন কবির যখন তৃণমূল কংগ্রেসে চলে গেলেন তাকেই ভোট দিয়ে জিতিয়ে দিলেন। তার মানে ফ্যাক্টরটা এটা নয় যে হুমায়ুন কবির দাঁড়িয়েছেন, মাহফুজা খাতুন দাঁড়িয়েছেন, তিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন কিনা। বিজেপিকে আপনারা ভোট দেবেন না কিছুতেই। আর একটা উদাহরণ ধরে নিন, বিজেপির সঙ্গে যার কোনো সম্পর্কই নেই, সেটা হচ্ছে বহরমপুর লোকসভা আসন, যেখানে সবার জিতে এসছেন অধীর রঞ্জন চৌধুরী। সেখানে গুজরাট থেকে নিয়ে এলো তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠানকে। শুধু তার নাম ইউসুফ পাঠান বলে এবং তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলে আপনাদের মুসলিম সমাজ তাকে 2 হাত ভরে ভোট দিল, হারিয়ে দিলেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে। কেননা অধীর রঞ্জন চৌধুরীর নাম অধীর রঞ্জন চৌধুরী, আর ইউসুফ পাঠান যেহেতু মুসলিম সমাজ থেকে, তাকে আপনারা জেতালেন। এই ইউসুফ পাঠান বহরমপুরে জেতার পর কদিন এই বহরমপুরে এসেছেন? কদিন এলাকার মানুষ তাকে দেখতে পেয়েছেন? আজকে যদি এমপির কোনো একটা শোয়ের দরকার হয়, এই ইউসুফ পাঠানকে খুঁজে পান? অধীরবাবু কিন্তু পড়ে থাকতেন। তিনি বিজেপি করেন না, তিনি কংগ্রেস করেন। তাহলে এই যে মুসলিম সমাজ, তারা যে ভোটটা দেবে, তারা কোনো সময় বিজেপিকে ভোটটা দেবে না, এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে। তাহলে বিজেপি কার ভোটে জিতবে? হিন্দুদের ভোটে জিতবে। সেই জায়গা থেকে এখন বিজেপি যদি সেখানে মুসলিম ক্যান্ডিডেট করে, তাহলে যে হিন্দুদের ভোটে যেতে তারা কি বলবে? যে দেখো মুসলিমরা তোমাদের ভোট দেয় না, অথচ তোমরা মুসলিমদের প্রার্থী করছো, তাহলে আমরাও এবার থেকে তোমাকে ভোট দেবো না। বিজেপি তো হেরে যাবে। বিজেপি যদি নিউট্রাল জায়গা দেখাতে যায়, তারা যদি হিন্দুদের পাশে শুধু না দাঁড়ায়, এই এই আপনার কথা অনুযায়ী ধরে নিচ্ছি, তারা তো চেষ্টা করেছিল, তারা তো প্রার্থী দিয়েছিল, আপনারা তো এগিয়ে আসেননি, আপনারা তো হাতটা ধরেননি, তাদের একটা ভোটও তো দেননি। তাহলে কি করে এক্সপেক্ট করেন যে হিন্দুদের ভোটে জিতবে অথচ মুসলিম ক্যান্ডিডেট হবে এবং সেখানে গিয়ে মুসলিমদের কথা বলবে? দু নৌকায় পা নিয়ে তো এইভাবে চলে না। বিজেপিকেও এগিয়ে আসতে হবে, সংখ্যালঘু প্রার্থী করতে হবে। এবার আপনি বলে দিন, সামনে 2026-এর বিধানসভা নির্বাচন আসছে, যে কোনো একটা কেন্দ্রের নাম বলে দিন, সেই কেন্দ্রে বিজেপি সংখ্যালঘুর কোন প্রার্থী চান আপনারা বলে দিন, আপনারা নাম দিন। আমি বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলবো যে এটা সংখ্যালঘু সমাজের ডিমান্ড আছে, একটা ভোট দেবেন আপনারা মুসলিম সমাজ থেকে, বলুন তো। হলো না, সেই ভোট তো হবে না। তাহলে কি করে এক্সপেক্ট করেন 240 জন এমপির মধ্যে একজন মুসলিম এমপি চলে আসবে? এরপর তার শেষ কোয়েশ্চেন, যেটা কার্যত বাউন্সার বলতে পারেন, একটা উইকেট ছিটকে দেওয়ার মতো, সেখানে তিনি বললেন বাংলায় তো হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, কিন্তু শুভেন্দু অধিকারী এত হিন্দু হিন্দু করছেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মুসলিমদের সর্বনাশ হয়ে যাবে, এই জায়গা থেকে বিজেপিকে কিভাবে আমরা বিশ্বাস করব? কারণ বিজেপিকে ভোট দিতে হবে না। 15 বছর ধরে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। আপনাদের সংখ্যালঘু সমাজের প্রকৃত উন্নয়নটা কোথায় হয়েছে বলুন? আপনাদের ওবিসি তালিকায় নাম তুলে দিয়েছিল, কিন্তু সেখানে চাকরির কোটা বাড়িয়েছে? সেই ওবিসি কোটা কিন্তু আজকে ক্যান্সেল হয়ে যাবে, কেননা সেখানে 2 নম্বরই কাজ হয়েছে, সুপ্রিম কোর্টে মামলাটা পেন্ডিং রয়েছে। কোন সেগমেন্টে আপনাদের এক্সট্রা ফেসিলিটি আপনারা পেয়েছেন? আজকে যাই হয়ে যাক, এত চারিদিকে চুরি দেখছেন, দুর্নীতি দেখছেন, এই 26,000 চাকরি চলে গেল, আবাস যোজনার টাকা বন্ধ, গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ, স্বচ্ছ ভারত অভিযানের টাকা বন্ধ, এখানে আয়ুষ্মান ভারত চালু হতে দেয় না, এখানে 100 দিনের কাজ নেই, সেই 100 দিনের কাজ করতে অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে আপনারা চলে যাচ্ছেন। কিন্তু
তারপরেও আপনারা ভোটটা কিছুতেই বিজেপিকে দিচ্ছেন না। তাহলে এই 30% আপনাদের যে ভোট আছে পশ্চিমবঙ্গে, সেটা কনসলিডেট করে তৃণমূলের বাক্সে চলে গেছে। বিজেপি তো এখানে রাজনীতি করতে এসছে, আলুর তরকারি বিক্রি করতে তো আসেনি। তাহলে যখন তারা বুঝে গেছে আমরা যাই করে ফেলি, শুভেন্দু অধিকারী নিজের মুখে বলেছিলেন এদেরকে 1 কোটি টাকা দিলেও আমাদের এরা ভোট দেবে না। তাহলে যদি সত্যিই সেটা ঘটনা হয়, বিজেপি ভোটে জিতবে কি করে? তাদেরকে হিন্দু ভোট কনসলিডেট করতে হবে। তাহলে সেই কনসলিডেট করতে গেলে তারা হিন্দুত্বের কথা বলবে। সেখানে অসুবিধাটা কোথায় আছে? আজকে যদি সংখ্যালঘু সমাজ এই কথাটা বলতো যে ভাই দুর্নীতি হয়েছে, আমরা যাই করি আমরা তৃণমূলকে ভোট দেবো না, আপনাদের হাতে তো অপশন আছে, ঠিক আছে আপনারা বিজেপিকে ভোট দেবেন না, কংগ্রেসকে দেবেন, সিপিএমকে দেবেন, করবেন সেটা? করবেন না। উনি এক্সট্রা ফেসিলিটির কথা বলছেন, কোন এক্সট্রা ফেসিলিটির কথা বলছেন? আজকে রাস্তায় বাইক চালাতে গেলে একটা হেলমেট পরার দরকার আছে, নাহলে পুলিশ ফাইন করে। ফাইনটা দেখছেন, কিন্তু কেন করে? তার কারণ হচ্ছে যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, মাথায় যদি চোট লাগে, সেই আরোহীর মৃত্যু হতে পারে, সেই জন্য তাকে ফাইন করা হয়, যাতে তার মাথায় থাকে যে আমাকে একবার এটার জন্য ফাইন দিতে হয়েছিল, আমার পকেট থেকে টাকা বেরিয়েছিল, আমি বাড়ি থেকে বেরোবার সময় যাই ভুলে যেতে পারি, হেলমেট পরতে আমি ভুলবো না। কিন্তু কিন্তু কি করা হচ্ছে, একজন হিন্দু যদি বাইক নিয়ে সেখানে যায়, তার মাথায় হেলমেট আছে কিনা পুলিশ চেক করতে পারে, আপনার মাথায় টুপি আছে কিনা সেইটুকুনি দেখে। কিন্তু যেদিনকে অ্যাক্সিডেন্টটা হবে, সেদিনকে অ্যাক্সিডেন্টটা হওয়ার মুহূর্তে ওই ফুটপাতে যখন মাথাটা ঠুকবে, রাস্তায় যখন মাথাটা ঠুকবে, রাস্তা বা ফুটপাত আপনাকে প্রশ্ন করবে, আপনি মুসলিম, ঠিক আছে আপনার মাথায় চোট দেব না, আপনার মাথাটা টুকরো টুকরো হয়ে যাবে। এই এক্সট্রা ফেসিলিটির জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জেতাবেন আপনারা? আমাকে একটা জায়গা দেখিয়ে দিন যেখানে প্রকৃত উন্নয়ন হয়েছে, আমি মেনে নেব যে হ্যাঁ আপনারা সংখ্যালঘু সমাজ বলছেন, দুর্দান্ত রকমের কাজ করেছে আপনাদের জন্য, সেই জন্যই আপনারা ভোট দেন। আজকে এই যে তৃণমূল জামানা, সেই জামানায় সরকারি চাকরির পরীক্ষা প্রায় নেই, যে কটা হয়েছে সেখানে শুধু দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা পেন্ডিং আছে এবং প্রত্যেকটা ক্যান্সেল হচ্ছে অথবা হবে। সেখানে সংখ্যালঘু সমাজ প্রত্যেক বছর চাকরি পেয়ে গেছে, আমাকে দেখিয়ে দিন, আমি মেনে নেব। এই যে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড পান আপনারা, আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু করতে দেয় না, এর কারণ হচ্ছে সেখানে মোদিজির ছবি আছে, বিজেপির প্রচার হয়ে যাবে, প্রধানমন্ত্রী হিসেবে তার ছবি আছে কিন্তু বিজেপির প্রচার হয়ে যাবে, সেই জন্য হবে না। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যখন হাসপাতালে যান, একদম সুচিকিৎসা পেয়ে যান। নাকি একটাই কোশ্চেন আছে, কার্ডে করাবেন না ক্যাশে করাবেন? স্বাস্থ্যসাথী কার্ড করলে আমাদের বেড নেই। শোনেন কি শোনেন না? শুনি। তাহলে তাহলে কিভাবে আপনারা ভাবছেন যে এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনারা সংঘবদ্ধ হয়ে সেই দিকেই ভোট দেবেন, আর বিজেপি সেটা চুপচাপ মেনে নেবে, তারা ভোটে হারার জন্য শুধুমাত্র এখানে লড়াই করবে? বিজেপিও এখানে আসছে ক্ষমতা দখলের জন্য, কেননা তারা রাজনৈতিক ময়দানে আছে, রাজনীতি করছে। আপনাদের দিক থেকে যখন কোনো রকম সমর্থন নয়, সবকিছু করার পরেও, তখন যাদের কাছ থেকে সমর্থন পেতে পারে তাদের কথা বেশি করে বলবে, এখানে অন্যায়টা কোথায় আছে? আর এই যে আপনাদের সংখ্যালঘু সমাজকে পুরোপুরি নামিয়ে দেওয়া হয়েছে ওয়াকফ বিরোধী আলোচনার জন্য, প্রথমেই ব্যাখ্যা করলাম ওয়াকফ বিলটা কি। আজকে যদি সত্যি এই প্রপার্টি থেকে 40,000 কোটি টাকা ইনকাম হয় এবং সরকার সেটা পুরোপুরি দেখে, মনিটর করে এবং প্রকৃতপক্ষে যারা গরিব মুসলমান তাদের কাছে পৌঁছয়, আপনাদের জীবনযাত্রার মান কতখানি পরিবর্তন হবে? আর সেইটা যতক্ষণ না দেখছে, এই মন্ত্রী শান্ত্রী কাউন্সিলর নেতা বড় বড় সব পদে রয়েছে, তারা সেই টাকাটা নিজেদের পকেটস্থ করছে, ওই ওয়াকফ সম্পত্তি নিজেরা ভোগ করছে, নিজেদের সন্তানদের পড়াতে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। আপনি যে গরিব, সেই গরিবই থেকে যাচ্ছেন। তাহলে সেইখানে মোদী সরকার ইন্টারফেয়ার করে কি খুব ভুল করে দিয়েছে? সেটার প্রতিবাদ এতখানিই করতে হবে যে রাস্তায় গাড়ি দেখলেও সেটা ভেঙে দেবো, কোনো আইন মানবো না? তিনি ফোনটা রাখলেন যে এই এই কথা, এই ব্যাখ্যা আমাকে কেউ দেয়নি। এর পরের বার যখন ওয়াকফ নিয়ে প্রতিবাদের কথা কেউ বলতে আসবেন, আমি অবশ্যই করে আপনার কথা বলবো এবং এই পয়েন্টগুলোর ক্ল্যারিফিকেশন চাইবো। এবং সত্যিই যদি মোদী সরকার এটা করে থাকেন, আমার সমর্থন ওয়াকফ বিলের জন্য আছে। আর তাই এত কথা, এত দীর্ঘ কথা বললাম আপনাদের, যে কিভাবে এই রাজ্যের মুসলিমদের, আনফর্চুনেটলি যাদের কাছে শিক্ষার আলো কিছুটা কম পৌঁছেছে, তাদের সেই জায়গাটাকে কাজে লাগিয়ে রাজনীতির বেসাতি চলছে। সেই জায়গা যদি সত্যিই ক্লিয়ার হয়ে যায়, তাহলে এখানকার বহু রাজনৈতিক সমীকরণ কিন্তু পাল্টে যাবে। এই রাজ্যের মুসলিমরা তাদেরকে ভুল বুঝিয়ে, ভোট এলেই সিএএ এনআরসির জুজু দেখিয়ে এক ছাতার তলায় নিয়ে এসে নিজেদের রাজনৈতিক কার্যসিদ্ধি চলছে, কিন্তু তাদের উন্নয়ন,
জিরো করে রাখা হচ্ছে। এই প্রচেষ্টাই হচ্ছে তাদের মধ্যে শিক্ষার আলো যাতে না ঢোকে, তারা এই বিচার পর্বটা যাতে করতে না পারে, ভালোটা বুঝতে না পারে। তাহলে সত্যিই কি তাদের ভালো, তাদের পাশে কেউ রাজনৈতিকভাবে থাকছে, নাকি তাদেরকে রাজনৈতিক শিকার বানাচ্ছে আর নিজেদের রাজনৈতিক গদিটা যাতে টিকে থাকে সেটা নিশ্চিত করছে? উত্তরটা আপনারা দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।